আজকে আমার ভাগ্য অনেক ভালো, পুরো পরিলোক ফাঁকা। এই সুযোগে সবকিছু নিয়ে কেটে পড়ি। এই বলে ডোনা ডাইনি সোনা দানাগুলো নিতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি পাখি রূপে মল্লিকা নাগিন আসে। এই কে রে? কে তুই? পরিলোকের সোনা দানা নিচ্ছিস কেন? এই সোনা দানা শুধু আমি নিব। রাখ ওসব, রাখ বলছি। বিশ্বাসঘাতিনী, তোকে মন্ত্র বলবো না, বরং তোকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব। এই বলে শিখা পরি জাদুই আংটিটা সামনে রেখে মন্ত্র বলতে থাকে, আর সাথে সাথে মল্লিকা নাগিন একটা ছোট বৃক্ষে পরিণত হয়। এ কি করলে? আমার না আছে নাগমণি, আর না আছে শক্তি। হে বিধাতা, আমি আর কত এভাবে নুন চাষ করে দিন পার করব? আমার এই কষ্টের দিন কি কোনো দিনও শেষ হবে না। খিদের জ্বালায় পেটটা যে চোচো করছে। যাই বাবা, কয়েকটা শিকার ধরে খেয়ে আসি। এই বলে মল্লিকা নাগিন তার গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলতে থাকে। নাগিন যখন শিকার খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই তার চোখ যায় জঙ্গলে ঘোরাফেরা করা আরেকটা নাগিনের দিকে। এই জঙ্গলে তো আমি ছাড়া আর কোনো নাগিন নেই, তাহলে এই নাগিনটা আবার কে? ও মা, এ তো দেখছি একটা পরী। নাগিনের রূপ ধরেছিল, কিন্তু এই পরী আকাশ থেকে জঙ্গলে এসে এমন নাগিনের রূপ ধরেছিল কেন? ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। তবে যাই হোক, পরীটা অনেক সুন্দরী, সারা শরীর সোনা দানায় ভরা, তার উপর আবার নিজের রূপ পরিবর্তন করে ইচ্ছে মতো আকাশে জঙ্গলে ঘুরতে পারে। মল্লিকা নাগিন যখন নিজে নিজে এসব বলছিল, ঠিক তখনই তার মাথার উপরে থাকা ফলের গাছ থেকে একটা ফল তার সামনে পড়ে। আরে, এটা তো মিষ্টি ফল। যাক বাবা, ফলটা পড়ে ভালোই হলো। এটা খেয়ে এখন ক্ষুধা মেটাবো। মল্লিকা নাগিন ফলটা তুলে নিয়ে তার গুহায় ফিরে আসে আর ফলটা খেতে থাকে। পরদিন মল্লিকা নাগিন আবারও জঙ্গলে শিকার খুঁজতে বেরিয়ে পড়ে, আর দেখতে পায় গতকালের সেই পরীটি আবারও আকাশ থেকে নেমে একটা সুন্দরী মানব কন্যার রূপ নেয়। আরে, এটা তো সেই গতকালের পরীটি, আজকে আবার মানব কন্যার রূপ ধারণ করলো। এই পরীর সাথে আমাকে কথা বলতেই হবে। কিভাবে রূপ পরিবর্তন করে সেটাও জানতে হবে। পরীরূপী মানব কন্যা যেই সামনের দিকে চলতে শুরু করে, ঠিক তখনই পেছন থেকে মল্লিকা নাগিন ডেকে ওঠে। পরী, ও পরী, একটু দাঁড়িয়ে যাও, তোমার সাথে যে আমার কথা আছে। নাগিন, তুমি আমাকে চিনলে কি করে? আমি তোমাকে কালে জঙ্গলে দেখেছি। কি সুন্দর তোমার রূপ, আর কি সুন্দর তোমার হাসি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ নাগিন, আমি অবশ্যই তোমার বন্ধু হব। পরী, আমি দুদিন থেকে দেখছি তুমি আকাশ থেকে নেমে নিজের রূপ পরিবর্তন করে জঙ্গলের মধ্যে চলে যাও। তুমি কিভাবে নিজের রূপ পরিবর্তন করো আমাকে একটু বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। এই যে জাদুর আংটি দেখতে পাচ্ছ, এই জাদুর আংটির সাহায্যে আমি আমার রূপ পরিবর্তন করতে পারি। এই জাদুর আংটির অনেক ক্ষমতা আছে। শিখা পরি আর মল্লিকা নাগিন বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, আর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর থেকে নাগিন আর পরীর যখনই দেখা হতো, নাগিন পরীকে তার দুঃখের কথা খুলে বলতো, আর তা শুনে পরী তার জাদুই আংটির সাহায্যে নাগিনকে সুস্বাদু খাবার আর বিভিন্ন উপহার দিত। এই বোকা শিখা পরীকে দিয়ে আমার বেশ ভালোই লাভ হচ্ছে। আমি কোনো রকম নুন চাষ করা ছাড়াই দুবেলা পেট পুড়ে খেতে পারছি, আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি। কাল থেকে বোকা পরীর সামনে আরো বেশি কাঁদুনি কাঁদবো। পরের দিন সকালে শিখা পরি আকাশ থেকে নেমে মানব কন্যার রূপ ধরে নাগিনের সাথে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল। এমন সময় মল্লিকা নাগিন বলে, হাঁটতে হাঁটতে তো বেশ অনেক দূরে চলে এলাম শিখা পরি। এবার তুমি আমাকে একটা ছোট্ট টুনি পাখির রূপ ধারণ করে দেখাও দেখি। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। এই বলে শিখা পরি জাদুই আংটির সাহায্যে একটা টুনি পাখিতে পরিণত হয়। বাহ, তোমাকে দারুণ লাগছে দেখতে। আচ্ছা, তুমি কি এমন মন্ত্র বলে এই টুনি পাখিতে পরিণত হলে বলো তো একটু? হিরিং
টুনি পাখির রূপ হয়ে যা। ও মা, এ তো দেখি খুবই সহজ। সহজ নয় বন্ধু, সহজ নয়। এই আংটির রূপ পরিবর্তনের জন্য এক একটা মন্ত্র জানা লাগে। যাকগে, তোমার মাথায় এসব ঢুকবে না, চলো সামনের দিকে যাই। ওরা দুজন সামনের দিকে চলতে থাকে আর শিখাপরি মেঘের উপরে থাকা তার রাজ্যের কথা, রাজ্যের অন্য পরীদের কথা, তাছাড়াও রাজ্যে থাকা সোনা দানা মণিমুক্তার কথা খুলে বলে। তাই শুনে মল্লিকা নাগিনের বেশ লোভ হয় আর মনে মনে বলে, যে কোনো উপায়ে এই বোকা শিখাপরির কাছ থেকে এই জাদুই আংটিটা আমাকে নিতেই হবে। তারপর আমি রূপ পরিবর্তন করে পরিলোকে যাব আর সোনা দানা মণিমুক্তাগুলো নিয়ে জঙ্গলে ফিরে আসব। নাগিন, আজ আর না, এবার আমাকে ফিরতে হবে। এই বলেই পরি পরিলোকের দিকে চলতে থাকে। এইভাবে বেশ কিছু দিন কেটে যায়। একদিন নাগিন তার গুহায় বসে পরীকে নিয়ে দুষ্টু বুদ্ধি আঁটছিল। ঠিক তখনই সেখানে পরী আসে। পরীকে দেখে নাগিন মনে মনে বলে, আরে, এই বোকা পরী আমার কাজ সহজ করতে সোজা গুহায় চলে এসেছে। আর দেরি নয়, তাড়াতাড়ি কাজ হাসিল করতে হবে। পরী, পরী বন্ধু, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বন্ধু, তোমার ওই আংটিটা আমাকে একটু দিবে? ওটা হাতে নিয়ে দেখতে যে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ, এই নাও। পরী তার হাতের আংটিটা খুলে নাগিনের হাতে দেয় আর সাথে সাথে নাগিন পরীকে ধাক্কা দিয়ে গুহার আরো ভেতরে ফেলে দেয় আর গুহার মুখটা একটা বড় পাথর দিয়ে আটকে দেয়। পরী গুহার ভেতর থেকে আত্মচিৎকার করে বলতে থাকে, হে কি বন্ধু, তুমি আমাকে গুহায় বন্দি করলে কেন? মুক্ত করো, আমাকে মুক্ত করো বলছি। আর আমার আংটি ফিরিয়ে দাও। আংটি ছাড়া যে আমার কোনো শক্তি কাজ করে না। খুলে দাও বন্ধু, খুলে দাও। এই আংটি আর তুই পাবি না। আজ থেকে এই আংটি আমার। এই বলেই মল্লিকা নাগিন জাদুই আংটির সাহায্যে টুনি পাখির রূপ ধারণ করে। আর দেরি নয়, এক্ষুনি আমাকে পরিলোকে যেতে হবে। টুনি রূপে মল্লিকা নাগিন পরিলোকের উদ্দেশ্যে উঠতে থাকে। অন্যদিকে ডোনা ডাইনি বলতে থাকে, আজ আমি পরিলোকের সব সোনা দানা নিয়ে নিজের প্রাসাদে ফিরে আসব আর আমি হয়ে যাব পরীদের চেয়ে অনেক ধনী, অনেক ধনী। কিছুক্ষণের মধ্যেই ডোনা ডাইনি পরিলোকে প্রবেশ করে। আজকে আমার ভাগ্য অনেক ভালো, পুরো পরিলোক ফাঁকা। এই সুযোগে সবকিছু নিয়ে কেটে পড়ি। এই বলে ডোনা ডাইনি সোনা দানাগুলো নিতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি পাখি রূপে মল্লিকা নাগিন আসে। এই, কে রে? কে তুই? পরিলোকের সোনা দানা নিচ্ছিস কেন? এই সোনা দানা শুধু আমি নিব। রাখ ওসব, রাখ বলছি। নাগিন, তুই? তোর এত বড় সাহস আমার উপর চেঁচামেচি করিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ডোনা ডাইনি তার হাতে থাকা জাদুই দণ্ড দিয়ে মল্লিকা নাগিনের ওপর জাদু প্রয়োগ করে। ডোনা ডাইনির ছোড়া জাদু মল্লিকা নাগিনের শরীরে আক্রমণ করার আগেই মল্লিকা নাগিন সেখান থেকে সরে যায় আর জাদুই আংটি সামনের দিকে প্রসারিত করে বলতে থাকে, জাদুই আংটি ধ্বংস করে দে, এই ডাইনিকে ধ্বংস করে দে। নাগিনের কথায় জাদুই আংটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই দেখে নাগিন বলে, এই রে, অন্যকে আক্রমণ করার মন্ত্র তো পরীর কাছে জেনে নেওয়া হয়নি। এবার তো আমি শেষ। মল্লিকা, বাঁচতে চাইলে এখান থেকে পালা। মল্লিকা নাগিন এই বলে আবারও টুনি পাখির রূপ ধারণ করে সেখান থেকে জঙ্গলের দিকে পালাতে থাকে। আর ডোনা ডাইনি বলতে থাকে, এ আমি কি দেখলাম? নাগিনের হাতের আংটিটা তো পরীর। ওই ক্ষমতাধর আংটি একবার আমার হাতে পেলে সর্বশক্তির অধিকারী হয়ে যাব। ওই আংটি আমার চাই, 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 চাই। নাগিন, দাঁড়া, আমি আসছি। ডোনা ডাইনি ও নাগিনের পিছু পিছু পরিলোক থেকে জঙ্গলের দিকে ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি রূপে নাগিন গুহার সামনে আসে আর টুনির রূপ থেকে নাগিন রূপে ফিরে গুহার ভেতরে প্রবেশ করে আর পরীকে বলতে থাকে, হ্যাঁ পরী, হ্যাঁ, এই আংটিটা দিয়ে অন্যকে আক্রমণ করার মন্ত্রটা বলতো।
মন্ত্রটা শুনতে হলে ওই আংটিটা আমার হাতে দিতে হবে। আংটিটা আমার হাতে দাও, মন্ত্রটা বলছি। বোকা নাগিন পরীর চালাকি বুঝতে না পেরে আংটিটা পরীর হাতে তুলে দেয়। বল বল, তাড়াতাড়ি বল, ওই ডাইনিকে আমার আক্রমণ করতে হবে। বিশ্বাসঘাতিনী, তোকে মন্ত্র বলবো না, বরং তোকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব। এই বলে শিখা পরি জাদুই আংটিটা সামনে রেখে মন্ত্র বলতে থাকে, আর সাথে সাথে মল্লিকা নাগিন একটা ছোট বৃক্ষে পরিণত হয়। এ কি করলে? আমার কষ্ট হচ্ছে, আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও পরি, আমাকে ঠিক করে দাও। তোর মতো ছলনাময়ীকে আমি কখনোই ক্ষমা করব না। তুই সারা জীবন এই বৃক্ষ হয়েই শাস্তি ভোগ করবি। এই বলেই পরি যখনই সেখান থেকে প্রস্থান করতে যাবে, ঠিক তখনই সেখানে ডোনা ডাইনি চলে আসে, আর এদিকে ওদিকে তাকিয়ে বলতে থাকে, নাগিন, ওই নাগিন কোথায়? এই নাগিন, কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। ডোনা ডাইনি এসব বলতে বলতেই তার চোখ যায় পরীর হাতে থাকা আংটির দিকে। ও, তাহলে এই আংটি তোর কাছে চলে এসেছে। দে, ওই আংটি আমাকে দে। দে পরি, দে, ওই আংটি আমাকে দে। এই আংটির জন্য আমি এক্ষুনি একজনকে শাস্তি দিলাম, আর তুই লোভ করছিস? বাঁচতে চাইলে আংটির লোভ ত্যাগ করে এখান থেকে চলে যা। আংটি, আংটি তো আমি নিবই নিব, সেটা যে কোনো মূল্যে। এই বলে ডোনা ডাইনি তার জাদুই দণ্ড দিয়ে পরীকে আক্রমণ করতে থাকে। পরীও তার আংটি দিয়ে ডোনাকে পাল্টা আক্রমণ করে। আক্রমণ পাল্টা আক্রমণের এক পর্যায়ে পরী আংটির সাহায্যে একটা তরবারি প্রকট করে, আর এক কোপে ডাইনির একটা পাখা কেটে ফেলে। তুই, এটা তুই কি করলি? আমার পাকা যন্ত্রণা! ডোনা ডাইনি আর্তনাদ করে মাটিতে পড়ে যায় আর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তা দেখে শিখা পরি সেখান থেকে পরি লোকের দিকে ফিরে যেতে থাকে, আর ডোনা ডাইনি চিৎকার করে বলতে থাকে, ছাড়বো না, ছাড়বো না আমি তোকে পরি। একদিন না একদিন ওই আংটি আমি ঠিক ছিনিয়ে নিব, সেই দিন হবে তোর শেষ দিন। হিমছড়ে জলধারার তলদেশে এক জল রাজ্য ছিল। সেই জল রাজ্যের এক জল রাজা ও তার 4 স্ত্রীর জলপরী ছিল। তাদের নাম ছিল ঝিনুকমালা, কিরণমালা, মণিমালা ও মুক্তমালা। জল রাজার 4টা স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। এতে করে জল রাজা প্রায় তার 4 স্ত্রীকে ভীষণ কটু কথা বলতো। দেখো, আমি আর তোমাদের এই জল রাজ্যে সহ্য করতে পারছি না। আমার 4টা স্ত্রী, কিন্তু তবু আমার সন্তান নেই। ভবিষ্যতে এই জল রাজ্য কে দেখাশোনা করবে? হয় তোমাদের মধ্যে কেউ একজন আমাকে সন্তান দাও, নয়তো সবাই তোমরা এই রাজ্য থেকে চলে যাও। না না জল রাজা, এভাবে বলবেন না। এই রাজ্য ছেড়ে আমরা কোথায় যাব? একে তো মা না হওয়ার যন্ত্রণা, তার উপর আপনি আমাদের রাজ্য থেকে বের করে দিলে এত শোক সইব কি করে আমরা? ওসব আমি কিচ্ছু শুনতে চাই না। এই রাজ্য রক্ষার জন্য আমার একজন বংশধর চাই, আর সেই বংশধর হবে আমার সন্তান। তোমরা যে করে হোক আমাকে একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করো। এই কথা বলে জল রাজা ভীষণ ক্ষিপ্ত হয়ে 4 স্ত্রীর কাছ থেকে চলে যায়। আর জল রাজার এমন কথা শুনে 4 জলপরী ভীষণ কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে বলে, জল রাজা কেন বুঝতে চাইছে না? মা ডাক শোনার জন্য তো আমরাও বড্ড ব্যাকুল হয়ে আছি। আমাদের সন্তান না হলে আমরা কি করব? সন্তান পাওয়ার জন্য এখন একটাই উপায়, জল দেবীর আরাধনা করা। চলো আমরা সবাই ওই জল রাজ্যের দক্ষিণ কোণে গিয়ে সন্তান লাভের আশায় জল দেবীর আরাধনা করি। নিশ্চয়ই জল দেবী আমাদের নিরাশ করবেন না। ঠিক বলেছিস রে মণিমালা, চল সবাই চল। এ কথা বলে 4 জলপরী জল রাজ্যের দক্ষিণ কোণে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর দক্ষিণ কোণে গিয়ে জল দেবীকে আহ্বান করতে থাকে। জল দেবী, হয় দেখা দিন, নয়তো আমাদের জীবন নিন। জল দেবী, জল দেবী। 4 জলপরী যখন জল দেবীকে আহ্বান করতে থাকে,
ঠিক তখনই ওই জল রাজ্যে থাকা এক জল ডাইনি তার হাতে নিজের ডিম নিয়ে সেই দিক দিয়ে যেতে থাকে আর বলতে থাকে, ডাইনিদের এই এক মহাজালা। ডিম তো দিয়েছি, কিন্তু তা দিয়ে বাচ্চা বের করতে পারি না। এই ডিমটা কাকে গছিয়ে দিয়ে ডিম থেকে বাচ্চা বের করে নেব। কিন্তু আরে আরে, ওইখানে 4টা জলপরি কি করছে দেখি তো আড়াল থেকে। এ কথা বলে জল ডাইনি তার ডিম নিয়ে একটা পাথরের টিলার পেছনে লুকিয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে সব ঘটনা দেখতে থাকে। জল দেবী, হয় দেখা দিন, নয়তো আমাদের জীবন নিন। 4 জলপরীর আহ্বানে জলদেবী আর স্থির থাকতে না পেরে সেখানে উপস্থিত হয়। বলো, তোমরা আমাকে কেন আহ্বান করেছো? কি চাই তোমাদের? তোমাদের আহ্বানে আমি খুশি হয়েছি। আমাদের প্রণাম নেবেন জলদেবী। আমরা বড় অভাগী, আমরা নিঃসন্তান। কৃপা করে আমাদের একটা সন্তান দান করুন জলদেবী, দান করুন। তথাস্তু। এই নাও ডিম, এই ডিম থেকে বের হবে তোমাদের সন্তান। এই ডিম নিয়ে গিয়ে তা দাও তোমরা। জয় জল দেবীর জয়, জয় জল দেবীর জয়। এরপর জলদেবী সেখানে গায়েব হয়ে যায় আর 4 জলপরি ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এসব ঘটনা জল ডাইনি দেখে বলে, এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার ডিম ওই 4 জলপরীর হাতে গছিয়ে দিব, কিন্তু তার আগে তো ওই 4 জলপরীকে আমার বশে আনতে হবে। এ কথা বলে জল ডাইনি ওই 4 জলপরীর উপর আড়াল থেকে তার ডাইনি জাদুবিদ্যা প্রয়োগ করে আর সঙ্গে সঙ্গে সেই জাদুবিদ্যার কারণে 4 জলপরী সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর জল ডাইনি সেখানে চলে আসে। এই তো আমার জাদু জলপরীদের ওপর কাজ করেছে। যাই, এই সুযোগে আমার ডিম জলপরীদের কাছে রেখে তাদের ডিম নষ্ট করে দেব আর তাদের ওপর নজর রাখবো। যখনই ডিম ফুটে সন্তান বের হবে তখনই জলপরীদের মেরে আমার সন্তান নিয়ে আসবো। এ কথা বলে জল ডাইনি তার ডিম জলপরীদের কাছে রেখে জলপরীদের ডিম নিজের হাতে নেয় আর যখনই জল ডাইনি ডিমটা নষ্ট করতে যায় তখনই সেখানে নাগিন চলে আসে আর নাগিন তখনই তার জাদু বলে জল ডাইনির হাত থেকে জলপরীর ডিম নিজের হাতে নিয়ে নেয়। খারাপ ডাইনি, দূর থেকে আমি তোর সব পরিকল্পনা শুনতে পেরেছি। তুই অন্যায়ভাবে জলপরীদের ডিম নষ্ট করতে চাইছিস। এখনই নিজের ডিম নিয়ে এখান থেকে চলে যা। তোর সাহস তো কম নয়, আমার কাজে তুই বাধা দিস। দেখ তোর আমি কি হাল করি। এ কথা বলে জল ডাইনি নাগিনের ওপর জাদু প্রয়োগ করে আর তখনই নাগিনের পুরো শরীর জ্বলতে থাকে। নাগিন ভীষণ যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও বাবা, পুরো শরীর আমার জ্বলে যাচ্ছে, আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না। এ কথা বলে জলপরীদের ডিম নিয়ে নাগিন সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যেতে যেতে বলে, না, আমি একা জল ডাইনির সাথে কিছুতেই যুদ্ধ করতে পারবো না। আমি বরং এই ডিমটাকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তা দেই। ডিম থেকে যখন জলপরীদের সন্তান বেরিয়ে আসবে তখন সেই সন্তানকে নিয়ে জলপরীদের কাছে সব সত্যি ঘটনা জানাতে আসবো। যাক, নাগিন আপদটা বিদায় হলো। এবার আমিও এখান থেকে চলে যাই আর আমার ডিম থেকে সন্তান বের হওয়ার অপেক্ষা করি। এ কথা বলে জল ডাইনি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে 4 জলপরীরা জ্ঞান ফিরে পায়। এ কি, এতক্ষণ ধরে আমরা এখানে কেন ছিলাম? যাই হোক, এসব কথা বাদ দাও। চলো চলো, আমরা ডিম নিয়ে তাড়াতাড়ি চলে যাই। ডিমে তো তা দিতে হবে। এ কথা বলে 4 জলপরী ডিম নিয়ে চলে যায়।
জলরাজা, জলরাজা, কোথায় আপনি? দেখুন আমরা জলদেবীর কাছ থেকে কি পেয়েছি। কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? আমরা কেউ আর নিঃসন্তান থাকবো না। দেখুন জলদেবী আমাদের আশীর্বাদ স্বরূপ একটা ডিম দিয়েছে। এই ডিম থেকে আমাদের সন্তান জন্ম নিবে। সত্যি বলছো তোমরা? সত্যি? আমার ঘরে এবার সন্তান আসবে, আমার রাজ্য দেখাশোনার জন্য বংশধর আসবে। তবে আর দেরি কিসের? যাও যাও, তোমরা এবার পালাক্রমে ডিমটাতে তা দিতে থাকো। জলরাজার কথা শুনে 4 জলপরি নিজেদের ডিম মনে করে ডাইনির ডিমটাতে তা দিতে থাকে। অন্যদিকে নাগিন ও জলপরির ডিমটাতে একটা গুহার ভেতরে তা দিতে থাকে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। এই তো ডিমে ফাটল দেখা দিয়েছে। এক্ষুনি বুঝি ডিম থেকে জলপরির সন্তান বেরিয়ে আসবে। নাগিন এই কথা বলার সাথে সাথে ডিমটি পুরোপুরি ফেটে যায় আর ডিম থেকে একটা ফুটফুটে জলপরীর কন্যা সন্তান বেরিয়ে আসে। এই তো সেই শুভ দিন চলে এসেছে। জলপরীর সন্তান ডিম থেকে বেরিয়ে এসেছে। যাই, এবার এই কন্যা সন্তান নিয়ে জলপরীদের কাছে যাই আর সেদিনের সব ঘটনা খুলে বলি। একথা বলি নাগিন জলপরীর কন্যা সন্তান কোলে নিয়ে চলে যায়। অন্যদিকে 4 জলপরী ও জলরাজাও তাদের ডিম ঘিরে দাঁড়িয়ে থাকে। জলরাজা, দেখুন দেখুন আমাদের ডিমে ফাটল ধরেছে। এক্ষুনি বুঝি আমাদের ডিম থেকে সন্তান বেরিয়ে আসবে। আমি আজ অনেক খুশি, আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এ কথা বলার সাথে সাথে ডিমটা ফেটে একটা ভয়ঙ্কর ডাইনির বিভৎস কন্যা সন্তান বেরিয়ে আসে আর ভয়ঙ্কর স্বরে কাঁদতে থাকে। সেই বিভৎস কন্যা সন্তানের কান্নার সুর এতটাই প্রখর যে সবাই হাত দিয়ে কান চেপে ধরে। একই এ কেমন ভয়ঙ্কর কন্যা সন্তানের জন্ম হলো! উফ, এর কান্নার সুর আর আমি সহ্য করতে পারছি না। এটা কার সন্তান? এই সন্তান তো আমাদের মতো দেখতে হয়নি। আমরা তো জলদেবীর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ডিম এনেছিলাম। সেই ডিম থেকে কিভাবে এত বিভৎস সন্তানের জন্ম হলো? আশীর্বাদ প্রাপ্ত নাকি অভিশাপ, এই সন্তান আমার জল রাজ্যের অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। এই সন্তানকে আমি রাখবো না। এই কন্যা সন্তানকে তো হত্যা করব, তোদের 4 জনকেও বন্দি করে হত্যা করব আমি। এ কথা বলার সাথে সাথে জলরাজা জলপরীকে জাদু করে বন্দি করে ফেলে আর 4 জলপরী জলরাজার কাছে বাঁচার আকুতি জানাতে থাকে। ছেড়ে দিন জলরাজা, আমাদের ছেড়ে দিন। না, ছাড়বো না, তোদের আমি হত্যা করবই করব। তোরা কার ডিম এনেছিস জলদেবীর আশীর্বাদ বলে, আর কার সন্তান এটা? তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। জলরাজা যখন এই কথা বলে ওঠে ঠিক তখনই নাগিন সদ্য জন্ম হওয়া জলপরী কন্যাকে নিয়ে আসে আর বলে, জলরাজা, জলপরীদের কোনো দোষ নেই, সব দোষ ওই জল ডাইনির। একই নাগিন তুমি? আর সব দোষ জল ডাইনির মানে? শুনুন তবে, সব কথা আমি বলছি আপনাকে। এ কথা বলে নাগিন জলরাজাকে সব কথা খুলে বলে আর তার কোলে থাকা জলপরী সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের পরিচয় দিয়ে দেয়। এই কন্যাই তবে আমার সন্তান? ক্ষমা করে দাও, আমি তোমাদের ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দাও। এ কথা বলে জলরাজা বন্দি 4 জলপরীদের মুক্ত করে দেয় আর ঠিক তখনই সেখানে জল ডাইনি চলে আসে। আমার সন্তান জন্ম নিয়েছে, কোথায় কোথায় আমার সন্তান? শয়তান ডাইনি, তুই চালাকি করে আমাদের ডিম পাল্টে দিয়েছিস। যদি নাগিন আমাদের ডিম বাঁচাতে না পারতো তবে কি সর্বনাশটাই না ঘটতো। ওরে ডাইনি, আমি তোকে নিজ হাতে শাস্তি দিব। তরবারির আঘাতে জল ডাইনি মারা যায় আর জল ডাইনি মারা যাওয়ার সাথে সাথে তার সন্তানও গায়েব হয়ে যায়।
নাগিন, তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও তোমার উপহার, একটা জাদুই মণি। এই মণি দিয়ে তুমি সব অসম্ভব কাজকে সম্ভব করতে পারবে। এ কথা বলে জলরাজা জাদু করে তার হাতে একটা মণি নিয়ে আসে আর সেই মণি নাগিনকে দিয়ে দেয়। নাগিন খুশি হয়ে চলে যায়। এরপর জলরাজা আর তার 4 জলপরি আর এক কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।